হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 10টা ইউজফুল কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা তাহলে কাজগুলো সহজ হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। দেখো বন্ধুরা, অনেক সময় আমরা অনেক রেসিপি বানাই যেখানে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ দুটোকে আলাদা করতে হয়। আর আলাদা করতে গেলে কি করি, আমরা হাত দিয়ে এই কাজটা করে থাকি। কিন্তু হাত দিয়ে করলে হাতের মধ্যেও লেগে যায় বা ডিমের সাদা অংশ কুসুমের সঙ্গেও চলে যায়। তো সেই জন্য নিয়ে নেবে একটা বোতল দিয়ে কিন্তু কাজটা অনেক সহজেই হয়ে যাবে। তো আমি একটা জলের বোতল নিয়েছি, আর বোতলটাকে দেখো একটু চেপে দিয়ে ডিমের কুসুমের সোজা রাখলেই কুসুমটা খুব সুন্দরভাবে বোতলের মধ্যে চলে আসবে। এবার যে পাত্রে কুসুমটা আমরা রাখতে চাইবো সেই পাত্রের সোজা বোতলটা রেখে একটু চেপে দিলেই ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসবে। তো এই পদ্ধতিতে তোমরা একটা বোতলের সাহায্যে খুব সহজেই তোমরা ডিমের থেকে ডিমের কুসুমটা আলাদা করতে পারো। দুটো ডিমের সাদা অংশ আর সেই সঙ্গে ডিমের কুসুম দুটোকে খুব সহজেই একটা বোতলের সাহায্যে আলাদা করে নিতে পারো। হাতেও লাগলো না, সেই সঙ্গে কাজটা অনেক সহজেই হয়ে গেল। তো দেখো, দুটো কুসুম আমি আলাদা করে নিয়েছি, সাদা অংশ কিন্তু একটু ওপাশে যায়নি। যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ধরনের ওষুধের যে সিরাপের বোতলগুলো আছে, এই বোতল দিয়ে এই দেখো বোতলের গায়ে কিন্তু একটা ডেট লেখা থাকে। বিভিন্ন ধরনের সিরাপ আমরা কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিই, বিশেষ করে বাচ্চাদের জ্বরের কিংবা কাশির এই ধরনের সিরাপগুলো তো বাড়িতে থাকে। কিন্তু ডেট যেটা লেখা থাকে, ডেটটা কিন্তু ব্যবহার করতে করতে এর গায়ে যে ডেটটা লেখা আছে সেই ডেটটা অনেক সময় একদম আবছা হয়ে যায়, কিছুতেই আমরা বুঝতে পারি না। তখন কি হয়, ওষুধটা আমরা খেতেই পারি না, ওষুধটা ফেলে দিই, নষ্ট হয়ে যায়। দেখা গেল হয়তো আরও বেশ কিছুদিন এই সিরাপটা ব্যবহার করা যেত, কিন্তু ডেটটা আবছা হয়ে যাওয়ার কারণে এটা হয়তো আমরা আর খেতেই পারবো না, ফেলে দিতেই হবে। কারণ ডেট না দেখে কোনোদিন ওষুধ খাওয়াটা ঠিক নয়। তো তার জন্য তোমরা এই ধরনের যে সাদা শ্যালো টেপগুলো আছে না, সেই শ্যালো টেপগুলো ব্যবহার করতে পারো। তাহলে এই ডেটটা কখনোই আর মুছে যাবে না, ডেটটা স্পষ্ট তোমরা বুঝতে পারবে। পরে যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ধরনের পেটিকোটগুলো তো আমরা ব্যবহার করে থাকি। পেটিকোটে একটা লেস পরানো থাকে, অনেক সময় কি হয়, লেসটা টানা হয়ে ভেতরে চলে যায়। আর ভেতরে চলে গেলেই আমরা কি করি, পুরো লেসটাকে খুলে ফেলে আবার আমরা নতুন করে পরাই। নতুন করে পরাতে গেলে দেখো বন্ধুরা, অনেকটা সময়ও আমাদের লেগে যায়। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিপসটার সাহায্যে পুরো লেসটাকে খুলে ফেলতে হবে না, খুব সহজেই তোমরা আবার লেসটাকে পরিয়ে নিতে পারবে। যে প্রান্তে লেসটা ঢুকে গেছে সেই পাশ থেকে খুব সহজে বের করে নিতে পারবে। নিয়ে নিতে হবে একটা ছোট্ট দেখে সরু দেখে যে কাঁচিগুলো আমরা বাড়িতে ব্যবহার করি বিভিন্ন জিনিসপত্র কাটার কাছে, এই ছোট্ট কাঁচিগুলো তোমরা নেবে। কাঁচিটার সাহায্যে দেখো ভেতরের লেসটা খুব সহজে এরকম ধরে, কাঁচির যে আগাটা আছে তো আগাটা দিয়ে খুব সহজে টেনে দিলেই ভেতরের লেসটা বাইরে বেরিয়ে আসবে। পুরোটা খোলারও কিন্তু কোনো প্রয়োজন নেই, পুরোটা খুলে ফেললেই আবার আমাদেরকে নতুন করে পরাতে হয়, নতুন করে পরাতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে এই কাঁচির সাহায্যে তোমরা লেসটাকে আবার পুনরায় বের করে ব্যবহার করতে পারবে, আমাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। মিক্সার মেশিনে এই যে জারগুলোতে আদা রসুন আমরা পেস্ট করে থাকি, পেঁয়াজ, তারপরে অনেক সময় কিমা, বিভিন্ন জিনিস পেস্ট করে থাকি। কিন্তু ধোয়ার পরে দেখো এইভাবে করে আমরা উপর করে রেখে দিই। উপর করে রেখে দেওয়ার ফলে যেটা সমস্যা হয়, জলটা ঝরে যায় ঠিকই, কিন্তু ভেতরে এই যে আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা এগুলো যে পেস্ট করি তার যে একটা স্মেল, সেটা কিন্তু বেরোতে পারে না, তার ফলে এর মধ্যে থেকে বাজে একটা দুর্গন্ধ হতে থাকে। তো তার জন্য তোমরা কি করবে, এই মিক্সার মেশিন জারগুলো তোমরা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ক্লিপ তোমরা আটকে দেবে উপরে। ক্লিপ আটকে দেওয়ার পরে এইভাবে করে যদি উপর করে দাও, জলটাও ঝরে যাবে, সেই সঙ্গে ভেতরের স্মেলটাও বেরিয়ে যাবে, আর কোনোভাবে দুর্গন্ধ হবে না। পরের যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কোনো ক্রিম আমরা যখন বাইরে যাই সঙ্গে করে তো নিয়েই যেতে হয়, আর ক্রিমটা ব্যাগে করে যখন আমরা ভরে নিয়ে যাই, সমস্যা যেটা হয়, সাইড থেকে অনেক সময় ক্রিমগুলো বেরিয়ে যায়, বা উপরে যে ঢাকনাটা আছে ঢাকনার গায়েও ক্রিমগুলো লেগে যায় এমন বিশ্রীভাবে, তো সেটা অনেকটাই পরিমাণে নষ্ট হয়ে যায়। তার জন্য কি করবে দেখো, এই ধরনের প্লাস্টিকগুলো তোমরা একটু প্লাস্টিক কেটে নেবে। এই যে উপরে ঢাকনাটা আছে না, ঢাকনার থেকে একটু বড় সাইজ করে তোমরা একটা প্লাস্টিক কেটে নেবে। তো আমি এখানে দেখো একটু প্লাস্টিক কেটে নিচ্ছি, অবশ্য ঢাকনাটার থেকে কিছুটা বড় রেখেছি। তো এইরকম করে একটা প্লাস্টিক কেটে নেবে, আর প্লাস্টিকটা যদি কৌটোর মধ্যে রেখে তার উপরে ঢাকনাটা পরিয়ে দিই, তাহলে এটা হবে আর কোনোভাবেই ক্রিমটা বাইরে বেরিয়ে আসবে না, সাইডগুলোতে লেগে যাবে না, সেই সঙ্গে উপরের ঢাকনাতেও লাগবে না। তাহলে ক্রিমটা একদম ফ্রেশ থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। তো আশা করছি ছোট্ট আইডিয়াটা তোমাদের কাজে লাগবে। ব্যাগের মধ্যে ক্রিম ভরার আগে এই টিপসটা তোমরা একবার অ্যাপ্লাই করো।
আমরা যে লিকুইড সিঁদুরগুলো ব্যবহার করি না, ব্যবহার করতে করতে বেশ কিছুদিন হয়ে গেলে দেখা যায় এগুলো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে বসে গেলে আর কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, এগুলো ফেলে দিই। তো তার জন্য তোমরা কি করবে, অল্প করে একটু জল নেবে, ঠিক আছে। নর্মাল আমি প্লেন জল নিয়েছি, জল দেখো আমি বেশ কয়েক ফোঁটা এর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এইভাবে করে একটু বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেবে। আর ঝাঁকিয়ে নিলেই যেটা হবে, এর যেটা শক্ত হয়ে বসে গেছিলো লিকুইড সিঁদুরটা আবার তরল হয়ে যাবে। আর তরল হয়ে যাওয়ার কারণে আমরা আবার ব্যবহার করতে পারবো। অযথা এই সিঁদুরগুলোকে না ফেলে দিয়ে একটু যদি শক্ত হয়ে যায়, অল্প করে একটু বেশ কয়েক ফোঁটা জল নিয়ে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেবে, তাহলে দেখবে এটা আবার তোমরা পুনরায় ব্যবহার করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমাদের প্রত্যেকের বাড়িতে তো ওয়াশ বেসিন রয়েছে। এই বিশেষ করে দেখো হোয়াইট কালারের যে ওয়াশ বেসিনগুলো, এগুলো খুব বেশি তাড়াতাড়ি নোংরা হয়, আর একটু নোংরা হলে বোঝাও যায়, কিন্তু বেশ কিছু অনেকটা পরিমাণেই নোংরা হয়েছে। যখন এরকম নোংরা হয় তো এটাকে পরিষ্কার করার জন্য যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা দিয়ে যদি পরিষ্কার করো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হারপিক নিয়ে নেবে, এই হারপিক দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করা যায়, মনে হয় আর কোনো কিছুই ব্যবহার করলেও এরকম পরিষ্কার হবে না। তো এই দেখো হারপিক আমি কিছুটা নিয়েছি, তো হারপিকটাকে আমি এখন ওয়াশ বেসিনের পুরোটাই আমি লাগিয়ে দিচ্ছি। সমস্ত জায়গায় হারপিকটাকে এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে 5 মিনিটের মতন তোমরা রেখে দেবে। চাইলে রাখতে পারো, নাও রাখতে পারো। তো আমি এখানে 2-3 মিনিটের মতো রেখেছিলাম। রেখে দেওয়ার পরে দেখো হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নিয়েছি, একটা স্কচব্রাইট নিয়েছি। এটা দিয়েই একটু ঘষা দিলেই যত কঠিন দাগই হোক না কেন সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই করে একটা হারপিক এক্সট্রা করে রেখে দেবে। তো বাথরুমে যে হারপিকটা ব্যবহার করে থাকি সেটা তোমরা নেবে না, এক্সট্রা হারপিক রাখলে ওটা দিয়ে কিন্তু সংসারে অনেক জিনিস পরিষ্কার করে নেওয়া যায়। তো হারপিক দিয়ে যত সহজেই পরিষ্কার হয়ে যায়, আমার মনে হয় আর কোনো কিছু ব্যবহার করলে এত তাড়াতাড়ি, এত ভালো, এত সুন্দরভাবে পরিষ্কার করাটা আর কোনো কিছু দিয়েই সম্ভব নয়। তো আমি দেখো প্লাস্টিক পরে নিয়েছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও ঘষতে পারো, কিন্তু ব্রাশ দিয়ে ঘষার থেকে এইভাবে প্লাস্টিক যদি একটা হাতে পরে নিই তাহলে কি হবে, খুব সহজেই পরিষ্কার করা যাবে। হাত দিয়ে যতটা কাজটা করা যায় ব্রাশ দিয়ে অতটা ভালো কাজ হয় না। আর এই ওয়াশ বেসিনগুলো যেহেতু আমাদের হাত দিয়ে পরিষ্কার করতে গেলে একটু ঘেন্না লাগে, সেই জন্য তোমরা একটু প্লাস্টিক পরে নেবে। প্লাস্টিকটাকে হাতে জড়িয়ে নেওয়ার পরে একটা স্কচব্রাইট দিয়ে আমি ঘষে দিচ্ছি, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেই সঙ্গে ওপরের যে কলটা রয়েছে কলটাকেও আমি ঘষে দিচ্ছি। তো কলটাও বেশ খানিকটা নোংরা হয়েছিল, তো একসঙ্গে দুটোকে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। এরপরে দেখো ধুয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চকচক করছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। একটু কোথাও কিন্তু ময়লা নেই, একদম নতুনের মতন ঝকঝক করছে। তো তোমরা এইভাবে করে তোমরা হারপিকের সাহায্যে তোমরা খুব সহজেই ওয়াশ বেসিনগুলো পরিষ্কার করতে পারো। পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ঘর কিন্তু আমরা রোজই পরিষ্কার করি, তারপরেও দেখা যায় কোথাও সেইভাবে পরিষ্কার হয় না। তো ঘর মোছা জলের সঙ্গে মিশিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো লবণ। আমরা খাওয়াতে রান্নাতে যে লবণ ব্যবহার করে থাকি, তো সেই লবণ এখানে মিশিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দেবো হচ্ছে বেকিং সোডা, 1 চামচের মতো দিলাম হচ্ছে বেকিং সোডা, আর দেবো হচ্ছে ভিনেগার। এই 3টে জিনিস যদি ঘর মোছা জলে আমরা মিশিয়ে দিতে পারি তাহলে দারুণভাবে কাজ করবে। প্রত্যেক দিন আর আমাদের ঘর মোছার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো 3টে উপকরণ দেখো সমান সমান মিশিয়ে দিলাম। ভিনেগারও প্রায় হচ্ছে 1 চামচের মতন দিলাম। দেওয়ার পর দেখো যে জলটা নিয়েছিলাম সেই জলের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি, আর এই জলটা দিয়ে ঘর আমরা মুছে পরিষ্কার করে নেব। আমরা সবাই জানি বাস্তুমতে কিন্তু লবণ দিয়ে যদি আমরা ঘর পরিষ্কার করে থাকি তাহলে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি সবসময় কাজ করে থাকে। ঘর মোছা জলে তোমরা লবণ মিশিয়ে নিতে পারো। সেই সঙ্গে দেখো ভিনেগার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা যে কোনো দাগ ছোপ এগুলো তুলে ফেলতে কিন্তু ভীষণভাবে কার্যকরী। সেই জন্য বেকিং সোডা দিয়ে ঘর পরিষ্কার করলে ঘরে যদি কোনো রকম দাগ থাকে সেই দাগগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। আর যে ভিনিগারটা মিশিয়ে দিলাম, ভিনিগারটা দিলে দেখো ঘরের মধ্যে মাছি মশা এগুলো আসে, এগুলোর উপদ্রব কিন্তু কমে যাবে। তার ফলে ঘরটা একদম ক্লিন থাকবে সবসময় প্রত্যেক দিন। আর কিন্তু ঘর মোছার যে ঝামেলা, সেই ঝামেলাটা থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে। প্রত্যেক দিন আর মোছার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তোমরা সপ্তাহে 2 দিন পরিষ্কার করলেও কিন্তু ঘরটা একদম ক্লিন থাকবে, মাছি মশা কোনোভাবেই আসবে না। মোছার জলে অবশ্যই এই 3টে উপকরণ মিশিয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আয়রন করার সময় এই যে দেখো যখন আমরা এই শার্টগুলো আয়রন করে থাকি, সমস্যা যেটা হয় পুরোটা তো ঠিকঠাকভাবে আয়রন করা হয়ে যায়, কিন্তু মিডিল পয়েন্টে যে বোতামগুলো আছে না, বোতামগুলো বারবার এই আয়রনে আঘাত লাগে। আর আয়রনের মধ্যে যখন বোতামগুলো আঘাত লাগে এই বোতামগুলো অনেকটাই লুজ হয়ে যায়, লুজ হয়ে বোতামগুলো খুলে পড়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন তোমরা এই ধরনের শার্টগুলো আয়রন করবে, তো আয়রন করার আগে তোমরা নিয়ে নেবে একটা হচ্ছে
সিরাপের যে বোতলগুলোর ঢাকনা হয় না, সেই ঢাকনাটা আমি একটা নিয়েছি। আর ঢাকনাটা যদি এই বোতামের উপরে রেখে দিই, তাহলে বোতামটা একদম কভার থাকলো। তার ফলে কী হবে, বোতামের মধ্যে আর এই আয়রনটা আঘাত লাগবে না। বারবার আঘাত লাগার ফলে কী হয়, বোতামটা অনেকটাই লুজ হয়ে যায়, লুজ হয়ে খসে পড়ে যায়। তো এইভাবে করে একটা কভার করে দিয়ে তারপরে যদি আয়রন করে থাকি, তাহলে খুব সুন্দরভাবে আয়রন হয়ে যাবে, সেই সঙ্গে বোতামগুলো একদম সুরক্ষিত থাকবে। সিরাপের ঢাকনার বদলে তোমরা একটা চামচও কিন্তু ব্যবহার করতে পারো। ছোট্ট চামচগুলোও কিন্তু বোতামগুলোর ওপরে কভার করে দিয়ে সাইডগুলোতে যদি এইভাবে করে আয়রন করে থাকি, তাহলে বোতামের গায়ে কোনোভাবে আর আঘাত লাগবে না, আর বোতামগুলো একদম ভালো সুরক্ষিত থাকবে। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় কি হয়, বাড়িতে ইলেকট্রিক থাকে না, বাচ্চারা হয়তো স্কুল যাবে, হাজব্যান্ড অফিস যাবে, আর তখন বাচ্চাদের স্কুলের ড্রেস হোক কিংবা হাজব্যান্ডের অফিসের ড্রেস যেটাই হোক না কেন, আয়রন ছাড়া তো পরাই যাবে না। তো সেই কারণে তোমরা যখন ইলেকট্রিক যদি না থাকে, তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল আমি গরম করে নিয়েছি, আর এই গরম প্রেসার কুকারটাই এখন দিয়ে খুব সহজেই আয়রন তোমরা করে নিতে পারবে। যে কোনো জিনিস, এটা স্কুলের ড্রেস হোক কিংবা হাজব্যান্ডের অফিসের জামাই হোক না কেন। আর তোমরা ইমার্জেন্সি টাইমে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করো। আর ইমার্জেন্সি টাইম না হলে কোনোভাবে এরকম করে আয়রন করার কোনো প্রয়োজন নেই। যখন খুব বিপদে পড়বে, ইলেকট্রিক যদি না থাকে আর খুব যদি প্রয়োজন হয় যে আয়রন করতেই হবে, তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।